সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে মাই টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের খুশিতে আরো খানিকটা মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবির লাবণ্য চলে এলাম মাই টিভিতে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঈদ স্পেশাল তিব্বত স্নো মিউজিক ভিউ দেখার জন্য। আমি তো আছি আপনাদের সাথে, যেহেতু মিউজিক ভিউ, মিউজিকের একজন মানুষ তো অবশ্যই আমাদের সাথে থাকবে, তেমনটাই আছে। আজকে মিউজিকের যে মানুষটা আমাদের সাথে আছে তার বেড়ে ওঠা কুয়েতের এমন কোনো মঞ্চ নেই যেখানে তিনি গান করেননি। বাংলাদেশকে ভালোবেসে, বাংলা গানকে ভালোবেসে যখন তিনি বাংলাদেশে স্থায়ীভাবে পাড়ি জমালেন তখন তার বাংলাদেশের প্রফেশনাল ক্যারিয়ার শুরু হলো একেবারে মাথায় মুকুট পরে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আর তার 2 দিন পরেই কিন্তু তিনি প্লেব্যাক করলেন। আর এই ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা গানের প্রিয়তমা কোনাল আছেন আজকে আমাদের সাথে। ঈদ মোবারক কোনাল আপু। ঈদ মোবারক, কেমন আছো? ভীষণ ভালো আছে, আর কোনাল আপুকে পেয়ে আজকে ভীষণ ভালো লাগছে মাই টিভিতে। আমারও ভীষণ ভালো লাগছে, এবং লাবণ্য এত সুন্দর করে প্রতিবার বলে কোনো আর্টিস্ট একটা পারফরমেন্স দেবার আগে কিংবা কোনো আর্টিস্টের একটা আয়োজনের আগে এমন একটা ইন্সপিরেশনাল কথা শুনলে না এমনি ভালো লাগে। খুব ভালো লাগছে লাবণ্য। থ্যাংক ইউ সো মাচ। ঈদটা এবার কেমন কাটলো? ঈদটা ঈদের মতোই। ঈদের আগ দিয়ে যে এক্সাইটমেন্টটা থাকে, ঈদের দিনটা মনে হয় যেন একটু কমে যায়, মানে টায়ার্ড হয়ে যায় হয়তো। সকালবেলা উঠে আমাদের নামাজ, তারপর রান্নাবাড়া, সবাই মিলে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে বিকালবেলা একটু দমে যাওয়া, এই আর কি। তবে আমারও পুরো রমজান মাস জুড়ে ঈদের জন্য অপেক্ষা করতে ভালো লাগে। এটাই বেশি ভালো লাগে। শেষ হয়ে গেল এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, এবারে তো আমরা বরবাদে কোনালের কাছ থেকে গান পেলাম, তো কোনাল এই গানটি নিয়ে কতটুকু এক্সাইটেড এবং কেমন রেসপন্স পাচ্ছে? এই গানটি একটা রোমান্টিক গান। তো রোমান্টিক গান গাইতে বরাবরই আমার ভালো লাগে, কারণ আমি যেহেতু শিখেছি ক্লাসিক্যাল এবং আমি সেমি ক্লাসিক্যাল গান গাইতে পছন্দ করি, তো এই গানটিও কিছুটা ওই রকম। তো আমার খুবই ভালো লেগেছে গানটি গাইতে, এবং অডিয়েন্স বরাবরই আমার কাছ থেকে রোমান্টিক গান পেতে ভালোবাসে। সো দ্য রেসপন্স ইজ গুড, আলহামদুলিল্লাহ, এবং আশা করছি আরো অনেক অনেক ভালোবাসা পাবো। আচ্ছা, গানটার পেছনের গল্প শুনবো একটু ছোট্ট করে। গানটার পেছনের গল্প হচ্ছে, ডিরেক্টর যখন আমাকে অ্যাপ্রোচ করেছে তখন অন্য একটা গান ছিল। আচ্ছা, পরবর্তীতে সে গান বদলে আরেকটা গান এসেছে, পরবর্তীতে সে গান বদলে আরেকটা গান এসেছে, এবং ফাইনালি যে গানটা গেয়েছি সেটা শুরুতে গাওয়ারই কথা ছিল না। তো গান সিলেকশনে সময় নিয়েছে বরবাদ টিম। তাদের মনে হচ্ছিল যে না, এর চেয়ে বেটার কিছু এরকম। তো ফাইনালি যে গানটা তারা পছন্দ করেছে সে গানটি আসলেও সুন্দর একটি গান, ছিমছাম গোছানো একটি প্রেমের গান। তো এরকম সিম্পল গান ভালো লাগে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং প্রডিউসার শেহরিন আপা, ওনারা ফোন করেছে এবং গানের কথা বলেছে। বিশেষ করে গানটি শুট হয়েছে মিডল ইস্টে। তো সবকিছু মিলিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল গানটি নিয়ে। আচ্ছা, ওই যে মিডল ইস্টের কথা চলে এলো, কুয়েতে বেড়ে ওঠা, কুয়েতের ঈদগুলো বাংলাদেশের ঈদ থেকে কতটা আলাদা, বা সেখানে কালচারটা কিরকম? ছোটবেলার ঈদের কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে? এখন যারা লোকাল আছে তাদের কাছে হয়তো ওটাই ভালো লাগে, ওখানকার ঈদটা। বাট আমি একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ঈদটা হচ্ছে বেস্ট ঈদ, এবং বাংলাদেশে ঈদ পালন করাটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিক্সার আওয়াজ এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ। তো কুয়েতে যখন ঈদ পালন করতাম খুবই, মানে কি বলবো, বোরিং ঈদ যেত। বিদেশের ঈদ আমি জানি না তুমি পেয়েছো কিনা লাবণ্য, একটু বোরিং মনেই হয় না, রাইট? ঈদ মনে হয় না সেটা। তো লোকালদের নিশ্চয়ই এন্টারটেইনমেন্ট আছে, বাট আমরা তো অন্য দেশি, তো আমাদের কাছে ওইরকম মনে হতো না। সারাদিন বাসায় রান্না বান্না, খাওয়া দাওয়া, বিকালবেলা আঙ্কেল আন্টিরা যদি কেউ আসতো, ওখানে তো আত্মীয় স্বজন কেউ নেই, আসলে আবার রান্না বান্না, বা আমরা অন্য কোথাও গেলে, অন্য কোনো আঙ্কেল আন্টির বাসায় গেলে, বা আরেকটু বড় যখন হলাম তখন ফ্রেন্ডসরা মিলে ঘুরে বেড়ানো আর কি। এক্সট্রিম কন্ডিশনের দেশ, যেখানে হচ্ছে উইন্টারে অনেক শীত আবার সামারে অনেক গরম। তো তুমি তো বাংলাদেশের মতন পার্কে ঘুরে বেড়াতে পারবে না, তোমার ওই এসিওয়ালা গাড়ি নিয়েই ঘুরে বেড়াতে হবে। সো হোয়াটস দ্য ফান ইন দ্যাট?
তো এরকম ছিল, ওইখানে ওই খাওয়া দাওয়া আর দিনার কামানো সালামি এইটুকুই। আচ্ছা, কোনাল আপুর অনেকগুলো গান কোটি ভিউ পার করে ফেলেছে, তো আমি বলবো যে ক্যারিয়ারের একদম বেস্ট সময়টা কোনাল পার করছে, তো এই সময়টা কোনাল কেমন উপভোগ করছে? আমার কাছে সব সময়ই ভালো সময় মনে হয়। এই কারণে বলি যে প্রতিটা মুহূর্তে আমি আমার মা আমার সঙ্গে, আমার ভাই আমার সঙ্গে, আমার হাজব্যান্ড নিয়ে, আমার পরিবার, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব কিছু মিলে আমি এত হ্যাপি আছি লাবণ্য, আলহামদুলিল্লাহ, যে আমার কাছে প্রতিটা মুহূর্ত খুব ব্লেসড মুহূর্ত মনে হয়। জানো, এমন অনেকবার হয় যে আমি খাবার খাচ্ছি, আমার কাছে মনে হয় আল্লাহ আপনি আমাকে খাবারটা দিলেন, আই এম সো গ্রেটফুল। উইন্টারে আমি যখন কম্বলটা নিয়ে থাকি আমার মনে হয় আল্লাহ কত মানুষ সাফার করে না শীতের সময়, বাট আমি কম্বল নিয়ে আমার রুমে বসে আছি, আমার মাও আছে ওই রুমে, আমার মা সেফ, আমি সেফ, আমরা সেফ। জানি এটা খুবই সেলফিশ থট, কিন্তু আমার কাছে মনে হয় আই এম সো গ্রেটফুল। সঙ্গে আমার অডিয়েন্স আছে যারা আমাকে নিয়ে কনসার্নড। আমি কয়েকদিন কোনো আপডেট না দিলে তারা জিজ্ঞেস করে আপু আপনি ভালো আছেন, ঠিক আছেন, মন খারাপ? এক জীবনে এর চেয়ে বেশি আর কিছু লাগে না যেখানে ভালোবাসায় পরিপূর্ণ। সো অল টাইম ইজ গুড টাইম ফর মি। বাহ, আচ্ছা, গুড টাইম যেমন আছে মানুষের জীবনে, তেমন আছে ব্যাড টাইম, আর ক্যারিয়ারে তো সবার আপ অ্যান্ড ডাউন থাকেই। কোনালের ক্যারিয়ারের একেবারেই মানে থাকে না যে একদম আপ একটা মোমেন্ট জানতে চাই, ডাউন একটা মোমেন্ট জানতে চাই। আপ মোমেন্ট আমার সবসময়ই, ডাউন মোমেন্ট এখনো আমি ফেস করিনি, আশা করি যে কখনো আমাকে ফেস করতে হবে না। যদি করি আমি তোমার উত্তরটা তখন দিতে পারবো। আচ্ছা, গানের ইন্ডাস্ট্রিতে তো এমন শুনেই থাকে কোনাল আপু যে কাউকে থাকে না যে সিনেমায় যেরকম কাস্ট করা হয়, তো প্লেব্যাকের জন্য কাউকে সিলেক্ট করা হলো, কিন্তু দেখা গেল যে তার ভয়েসও নেওয়া হলো, কিন্তু সেই ভয়েসটা ফেলে দিয়ে আবার অন্য কারো ভয়েস নেওয়া হচ্ছে। কোনাল কখনো এমন কিছু ফেস করেছে? হ্যাঁ, অনেকবার ফেস করেছি, এবং অনেক বড় প্রোডাকশন হাউসের সিনেমায় গান গেয়েছি, সেগুলো যায়নি, সেটা আবার তারা অন্য কোনো সিঙ্গারকে দিয়ে গাইয়েছে, সেটা এরকম অহরহ ফেস করেছি। এটা আগেও যেমন করেছি, যেমন আগে বলতে যেটা যে একদম শুরুতে আমার ক্যারিয়ারের শুরুতে যখন এমন হয়েছে, রিসেন্টলিও হয়েছে। সো এটা আমার কাছে খারাপ লাগার কোনো বিষয় না। আমার কাছে মনে হয় যে তারা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ভয়েসটা সেটাই তারা নিয়েছে, এবং উইচ ইজ ফাইন, এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইরকমই হয়। তবুও থাকে না যে ক্যারিয়ারের প্রথম দিকে যখন এই সিচুয়েশনগুলো ফেস করতে হতো, স্বাভাবিকভাবে আমরা মানুষ, আমাদের ইমোশন আছে, তো সেই জায়গাটাতে তো একটু ডাউন ফিল করার কথা ন্যাচারালি। তো সেই সময়টা কোনাল নিজেকে কিভাবে ঠিক রাখে বা মনোবল ধরে রাখে কিভাবে? আমার মনোবলটা আসলে আসে কোথা থেকে? আমার বিলিভ সিস্টেম থেকে। আমি খুবই পজিটিভ একটা পার্সন। আমি যদি কখনো দেখি যে আমি ডাউন ফিল করছি, বা কখনো দেখি যে আমার মন খারাপ হচ্ছে, আমি তখন নামাজ পড়ি। নামাজ তো আমরা এমনিও পড়ি, বাট তখন আমি এক্সট্রা হয়তো একটু স্পিরিচুয়ালি কানেক্টেড থাকার চেষ্টা করি। সো আমার কাছে তখন আমি আবার এনার্জাইজড এবং চার্জড আপ হয়ে যাই। ওকে, কোনাল আপু, এই যে এখন শুনলাম যে কোনাল হয়ে যাওয়ার পরেও, ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘরে আসার পরেও, বা প্রিয়তমা রাজকুমার ম্যাসিভ হিট করার পরেও এরকম ফেস করতে হয় যে ভয়েসটা ফেলে দিল, অন্য ভয়েস এসে সেখানে অন্য সিঙ্গার এসে ওই একই গান গেয়েছে। আচ্ছা, তাহলে নতুন যারা আছে তারা আসলে মানে কি ইন্ডাস্ট্রি পাচ্ছে বা কি করছে এখন? না, মানে এই সিস্টেমটা কিন্তু এটা একটা নর্মাল সিস্টেম। এটা কিন্তু এমন না যে এটা ইচ্ছাকৃত, বা হয়তো বা আমি জানি না, বাট এটা হয়েছে, সব জায়গায় হয় যে একটা গান অনেক সিঙ্গারকে দিয়ে গাওয়ায়। ওকে, এবং প্রডিউসার, ডিরেক্টর, তারপরে যার কণ্ঠটা নায়িকার সঙ্গে বা নায়কের সঙ্গে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা সার্বিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই চুজ করে। সো এটা কারোরই, হ্যাঁ, মন খারাপ হবে যে আমার ভয়েসটা ভালো লাগলো না। এখানে ভালো লাগার মন্দ লাগার ব্যাপার না, ওকে, ব্যাপারটা হচ্ছে স্যুট করার, ওই জিনিসটার সঙ্গে এই জিনিসটা একসঙ্গে মেল বন্ধনের ব্যাপার। সো যারা নতুন তাদেরকে আমি বলবো যে ডোন্ট ফিল ব্যাড। লম্বা জার্নি, এই জার্নিতে কাজ করে যেতে হবে, লেগে থাকতে হবে, অ্যান্ড ইউ উইল গেট ইউর সাকসেস ইনশাল্লাহ। আচ্ছা, প্রিয়তমা শব্দটা বারবার চলে আসে, কোনাল কি এটা প্রেডিক্ট করতে পেরেছিল, বা টিম কি প্রেডিক্ট করতে পেরেছিল যে প্রিয়তমা এরকম একটা ম্যাসিভ হিট হতে যাচ্ছে? একদমই না, ঠিক তার অপোজিট। মানে ইট ওয়াজ জাস্ট অ্যানাদার সং ফর আস। আমরা কোনোদিনও ভাবিনি
প্রিয়তমা গানটি এই জায়গায় পৌঁছাবে, মানে বাংলা সিনেমার হিস্ট্রিতে একমাত্র গান যেটা ওয়ার্ল্ড গ্লোবাল টপ চার্টে ইউটিউবের সেখানে স্থান করে নিয়েছে। সেখানে ওপেনহেইমার, বারবি ওইসব একসঙ্গে রিলিজ হয়েছিল, ওদের গানও ছিল। সো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমরা যখন রেকর্ড করেছি কিন্তু রিলিজের জাস্ট কয়েকদিন আগে, এবং শুটিংও হয়েছে ওই রকম করে। তো কখনো ভাবিনি মানুষ এত ভালোবাসবে গানটাকে। আর প্রিয়তমার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের মেগাস্টার শাকিব খানকেও নতুন করে আবিষ্কার করেছে। সো এখন আমার রিকোয়েস্ট থাকবে কোনালাপুর কণ্ঠে 2 লাইন প্রিয়তমা। আচ্ছা, গানটা তো আর আমার একার না, গানটা লিখেছেন আসিফ ইকবাল ভাই, সুর করেছেন আকাশ সেন, আমি আর বালাম ভাই গেয়েছি। চিরদিনই পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা রাখা ছিল বুকে জমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, গানের প্রিয়তমা। থ্যাংক ইউ সো মাচ। যতবার এই গানটা শুনি ততবার নতুন করে ভালো লাগা তৈরি হয় আমার এবং আমার সকল দর্শকদের। কোনালের কাছে নতুন একটি সিনেমার গান গেল, এখন যেহেতু সে তার অবস্থান থেকে কোনাল তৈরি হয়েছে, তো সে কি কি বিষয় মাথায় রাখে যে এই গানটি আমি গাইবো কি গাইবো না, কোন বিষয়গুলো থাকলে গাইবো, কোন বিষয়গুলো না থাকলে গাইবো না? আর কোনো বিষয় না, লিরিক। ওকে, লিরিকটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা গানের ব্যাপারে। ভালো সুন্দর লিরিকটা, পজিটিভিটি লিরিক বলেই আমি গাই, আর কিছু না। ওকে, কোনাল আপু বিচারক হওয়ারও অভিজ্ঞতা আছে রিয়েলিটি শোতে, তো সেই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই যে সেখানে সবকিছু কেমন ছিল? বাচ্চাদের একটা অনুষ্ঠান, তো বাচ্চাদেরকে বিচার করার কিছু নেই। আর প্রথমত আমি এমন বড় কেউ না যে আমি বিচার করব কারো গানই কেউ বিচার করতে পারে না। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়েছে, ওরা যে গানগুলো গাইছিল সেই গানগুলো কিংবা যেভাবে গাইছে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে সেটা যতটুকু আমি এক্সপিরিয়েন্স হয়েছি সেটা ওদের সঙ্গে শেয়ার করেছি, ওরা ওদের অনেক কিছু আমার সঙ্গে শেয়ার করেছে। সো ইট ওয়াজ এ ভেরি ফান ইন্টারাকশন। ব্যাপারটা তো এরকম যে কোনাল একসময় মঞ্চের এপারে ছিল, তারপরে সে ওপারে চলে গেল, তো সেই স্মৃতিগুলো তো বারবার নাড়া দেওয়ার কথা। হ্যাঁ, দিয়েছে, এবং আমি বলেছিও সেই অনুষ্ঠানে। আচ্ছা, তো কোনাল আপু নিজে যখন পার্টিসিপেন্ট ছিল সেই মোমেন্টটাতে চলে যেতে চাই যে কোনো রিয়েলিটি শোতে অনেকগুলো ধাপ পেরোতে হয়, প্রতিদিন প্রতিটা সেগমেন্টে নিজেকে প্রমাণ করতে হয়, তো কোন সেগমেন্টটার কথা বা কোন এপিসোডটার কথা কোনালের সব থেকে বেশি মনে পড়ে? এখানে আমি একটু পার্টিকুলার বলে দিই যে আমি দুটো এক্সপিরিয়েন্স শুনতে চাইবো। কখনো হয় না যে বাদ পড়ে যাচ্ছি, খারাপ গাইছি, এরকম একটা এক্সপিরিয়েন্স, এবং সব থেকে প্রেশাস এক্সপিরিয়েন্স কোনো গুণীজনের কাছ থেকে পাওয়া কমেন্ট, দুটো। আমার পুরো রিয়ালিটি শোর এক্সপিরিয়েন্সে আমি কখনো বাদ পড়ে যাইনি বা ওই মুহূর্তের সম্মুখীনও হইনি। আচ্ছা, আমার সবসময়ই মার্কস, বিচারকের নম্বর খুব আগানো ছিল। ওকে, বাংলাদেশের কিংবা বাংলা সঙ্গীতের 4 জন শ্রেষ্ঠ মানুষ আমার শ্রদ্ধেয় বিচারক ছিলেন। শ্রদ্ধেয় রুনা লাইলা ম্যাডাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম, শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, এবং তাদের মধ্যে শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার আমাদের গ্রুমিংও করিয়েছেন। তাদের নম্বরে কোনো দিন আমি নিচের দিকে ছিলাম না। আই ওয়াজ অলওয়েজ ওয়ান অফ দি ফার্স্ট 3 বা ফার্স্ট 5 এর মধ্যে আমি সবসময়ই ছিলাম। সো সেইটার সম্মুখীন আমি কখনো হইনি। বাট একটা এপিসোডে যেখানে একদম রুনা ম্যাডামের সঙ্গে প্রথম এপিসোড, তার আগে অন্যান্য ডিভিশনাল বিচার কার্য হয়েছে, বাট একদম শেষের দিককার যখন শুরু হয় তখন রুনা ম্যাডাম ছিলেন। সো রুনা ম্যাডামের সঙ্গে ফার্স্ট এপিসোডে আমি 103 ডিগ্রি জ্বর নিয়ে গান গেয়েছি, কারণ উনি আমার আইডল। তো ওনার সামনে যখন গান গেয়েছি তখন
ভেবেই নিয়েছি উনি বলবে যে না ডু বেটার বা এরকম কিছু। 103 ডিগ্রি জ্বর নিয়ে গান গাওয়া, নার্ভাসনেস নিয়ে গান গাওয়া, সেটা আমি শিওর আমার বেস্ট পারফরমেন্স দিতে পারবো না। বাট সেটা একটা ক্লাসিক্যাল গান ছিল। খুবই সারপ্রাইজড হয়ে যেটা হলো যে গানের শেষে রুনা ম্যাডাম উঠে আমাকে স্ট্যান্ডিং ওভেশন দিলেন। তো ওইটা আমার জন্য আমার জীবনের একটা অন্যতম স্মৃতি। দ্যাট ওয়াজ ভেরি প্রেশাস। নিঃসন্দেহে কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি Absolutely. রুনা লায়লা। এইটা আসলে মানে বলে বোঝানোর মতো অভিজ্ঞতা নয় যে সামনে রুনা লায়লা দাঁড়িয়ে আছে। তো কেঁদেছিলেন ওই মোমেন্টে? আই থিঙ্ক সো হ্যাঁ কেঁদেছিলাম। আমি জানি না আমি কি আমার অ্যাকচুয়ালি পুরোপুরি মেমোরিও নাই আসলে মানে কি হয়েছিল। আই থিঙ্ক আই লস্ট মাই সেন্সেস। ক্রাউনটা যখন মাথায় উঠলো সেই মোমেন্টটা কেমন ছিল? ক্রাউনটা যখন মাথায় উঠলো তখনও রুনা ম্যাডাম আমার এখানে এভাবে বারবার হাত দিয়ে বলছে ইউ ডিজার্ভ ইট। তো ক্রাউন পাওয়ার চেয়ে বেশি না আমার কাছে ওইটা ক্রাউন মনে হচ্ছিল, যে যখন ম্যাডাম বলেছে ইউ ডিজার্ভ ইট, আই রিয়েলি ডিজার্ভড ইট। একজন আর্টিস্টের ক্ষেত্রে কি হয় যে তার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার অডিয়েন্সের ভালোবাসা। তো লাইভ কনসার্টে তো সবসময় দেখা যায় যে দর্শকরা খুব মানে একদম ডিরেক্ট ইন্টারাকশন করছে বা সেই ভালো লাগাটা জানাচ্ছে। জীবনে সব থেকে মনে রাখার মতো কনসার্ট কোনটা ছিল কোনালের? প্রত্যেকটা কনসার্টই আমার কাছে একদম ভিন্ন ভিন্ন একটা এক্সপিরিয়েন্স দেয়। অডিয়েন্স আলাদা, কিংবা সময়টাই আলাদা, কিংবা আমি প্রতিবার আলাদা। তো all my concerts are very special and my audiences are very special. ওকে, পাগল ভক্তের কোনো একটা পাগলামির গল্প শুনতে চাই। আমাকে একবার চিঠি দিয়েছিল যে আসলে এটা আমি ভয় পেয়েছিলাম। আপনার বাসার নিচে অনেকক্ষণ ওয়েট করেছি, আপনাকে তো পাই না। This really scared me. এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, তবে এটা পাগলামিরও ব্যাপার। এটা একটা। আরেকটা হচ্ছে আমার আরেক ভক্ত, ও ভক্ত আসলে ও এখন আমার ছোট বোনের মতন হয়ে গেছে। ও ডায়েরির প্রতিটা পাতায় আমাকে নিয়ে লিখেছে, এরকম একটা মোটা ডায়েরি, এবং সেটা সে আমাকে দিয়েছে। আমার ছবি, আমাকে নিয়ে লেখা, আমাকে লেখা। দ্যাট ওয়াজ ভেরি প্রেশাস। আরেক ভক্ত তার মেয়ের নাম রেখেছে কোনাল, এবং আমাকে লিখেছে, স্ক্রিনশটটা আমার কাছে এখনো আছে, যে আমার মেয়ের নাম রেখেছে আপনার নামে। এরকম আছে অনেকগুলো। আই এম ভেরি ব্লেসড। বাহ, কি দারুণ সব অভিজ্ঞতা। আচ্ছা কোনাল আপু, আমি বলবো যে কোনালের জীবনে একটা উল্টো ঘটনা ঘটেছে। সবাই একটা ক্যারিয়ার তৈরি করে, তারপর বিদেশে পাড়ি জমায়। আর একটা স্থায়ীভাবে বসবাস করা মেয়ে যে কুয়েতে খুব ভালো কাজ করছিল, সেখান থেকে হুট করে মানে বাংলাদেশে এসে নতুনভাবে ক্যারিয়ার তৈরি করা, এই ডিসিশনটা একদমই মানে অপরিচিত। এরকম ডিসিশনের সাথে আমরা খুব পরিচিত না বা কারো ক্ষেত্রে দেখি না। কি কারণ ছিল দেশে ফেরার এবং গানের সাথে যে বাংলাদেশে এসে সখ্যতা করার, বাংলাদেশে ক্যারিয়ার করার? বাবার চাকরির সুবাদে যেহেতু কুয়েতেই বেড়ে ওঠা, সেখানে তো একটা ওয়েল এস্টাবলিশমেন্ট ছিল সবকিছুতে। সো কি ঘটলো যে কোনাল বাংলাদেশে চলে এলো? ওই তো গানকে ভালোবেসে। গানটা ছোটবেলা থেকে শিখেছি। আমার মা গান গাইতেন, তার একটা ক্যাসেট ছিল, কিন্তু আমার মা তার ক্যারিয়ারটা করতে পারেনি। আমার জন্য বা আমার ভাইয়ের জন্য বা আমাদের পিছিয়ে তিনি সময় দিয়েছেন, তিনি সংসারটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। গানের ক্যারিয়ার আর তার হয়নি। তিনি আমাদের পেছনে এত শ্রম দিয়েছে, আমার পেছনে এত শ্রম দিয়েছে আমার মা বাবা। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার এই গানটা নিয়ে কিছু না করি, তাহলে তাদের এই শ্রমটা অনেকটাই হয়তো বৃথা যাবে। তো আমিও ভেবেছি ঠিক আছে, লেটস ট্রাই। এবং সেভাবে আমি রিয়ালিটি শোতে নাম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তারপর আমি যখন চ্যাম্পিয়ন হয়েছি, আমার বিচারকের মার্কসের পাশাপাশি আমার অডিয়েন্সের ভোট ছিল। তো অডিয়েন্স যখন আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে তো তাদের আস্থাটার মূল্য দিতে হবে, দাম দিতে হবে। এবং আমি আর কখনো কুয়েতে ফিরে যাইনি। মানে আমি যাওয়া আসার মধ্যে ছিলাম, কিন্তু আমার এডুকেশন, আমার লাইফ, আমি সব কিছু ওখানেই স্টপ করে দিয়ে বাংলাদেশে পুরোপুরি শিফট হয়ে গেছি। অ্যান্ড দ্যাটস হাউ ইট কন্টিনিউড। তারপরে তো বেশ কিছু রেকর্ডও করে ফেলেছেন বাংলাদেশে। আমি শুনেছি একদিনে 4টি গান রেকর্ড করার মতো ঘটনা ঘটেছে কোনালের জীবনে। সেই দিনটার কথা একটু শুনবো। ওই দিনটা আসলে পুরো সপ্তাহ জুড়ে রেকর্ডিংটা ছিল, কিন্তু আমার কিছু পারিবারিক কাজের জন্য 4টা রেকর্ডিং আমার একদিনে ফেলতে হয়েছে। সো আমি ওই 4টা গান একদিনে গেয়েছি। দ্যাটস ইট। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেগুলো কি প্লেব্যাক ছিল নাকি না, অডিও? নাটকের গান, সিঙ্গল, প্লেব্যাক
সব মিলিয়েছিল। আচ্ছা কুনাল আপু, নতুন যারা আসছে তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? আমি নিজেই অ্যাডভাইস নেই আমার বড়দের কাছ থেকে। আমি যেমন হিপোক্রেসি করতে পারি না, ডোন্ট বি আ হিপোক্রেট, জাস্ট বি অনেস্ট। তুমি তোমার নিজের সঙ্গে, তোমার ক্যারিয়ারের সঙ্গে, তোমার প্যাশনের সঙ্গে, আশেপাশে মানুষের সঙ্গে অলওয়েজ বি অনেস্ট। হিপোক্রেসি সাময়িকভাবে জিতে যেতে পারে, অন দ্য লং রান পারবে না। কোনো না কোনো একদিন তার ওই হিপোক্রেসির মুখোশ উন্মোচন হয়ে যায়। একেবারেই। কুনাল আপু, 2009 থেকে 2025 বাংলাদেশের যদি প্রফেশনাল ক্যারিয়ার আমরা দেখি, তো বেশ অনেকগুলো বছর কিন্তু কেটে গেছে এবং আপনাদের পরেও নতুন নতুন ব্যাচ এসেছে, নতুনরা কাজ করছে। সো কি মনে হয় যে নতুনরা ইন্ডাস্ট্রিকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, বাংলাদেশের গানের ইন্ডাস্ট্রিকে? অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে। দে আর ফ্যান্টাস্টিক, চমৎকার গান করে প্রত্যেকজন, এবং ভেরি ভেরি ডেডিকেটেড স্ট্রাগলিং সিঙ্গার্স। সবার মনে হতে পারে যে, বা এমন অনেকেই বলে যে এখন সময়টা অনেক ইজি। প্রতিটা সময় সময়ের মতন ডিফিকাল্ট। সেই সময়কার ডিফিকাল্টিজ আমরা এখন অনেকটুকু ফেস করি না। এই সময়কার ডিফিকাল্টিজ আমি জানি না আগের সময় তারা ফেস করতে পারতো কিভাবে। সো প্রত্যেকটা সময়ের একটা ডিফিকাল্টি আছে, সেটার সঙ্গে কিন্তু প্রত্যেক আর্টিস্ট স্ট্রাগল করে। সো আমাদের ঠিক পরপরে যারা এসেছে, এখন যারা কাজ করছে, তাদেরও স্ট্রাগল অন্যরকম। আমি হয়তো রিলেট করতে পারবো না এই স্ট্রাগলের সঙ্গে। এভরিবডি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, খুবই ডেডিকেটেড এবং চমৎকার গান করছে। এর মধ্যে দু একটা তো সবসময়ই থাকে যারা হয়তো ওই লেভেলের ডেডিকেশন নিয়ে আসেনি, বাট মেজরিটি অফ দেম আর ফ্যান্টাস্টিক। ওকে, একদম শেষের দিকে চলে এসেছি। দুটো অভিজ্ঞতা শুনে তারপর আমি বিদায় নেব। 2009 থেকে 2025 কুনালের এই জার্নিতে গান রেকর্ডিং হোক, স্টেজ হোক, যেটাই হোক, সব থেকে বাজে অভিজ্ঞতা, সব থেকে সুন্দর অভিজ্ঞতা? সব অভিজ্ঞতাই সুন্দর। রিসেন্টলি আমি একটা রেকর্ডিং করলাম। রেকর্ডিংয়ের পরে স্টুডিও কিংবা রেকর্ডিস্টকে যখন আমি বলছি যে ভাইয়া ওকে, সো আমার রেকর্ডিং মানে শিফটের পেমেন্টটা তো দিতে হয় স্টুডিওকে, তারা স্টুডিও শিফটের পেমেন্ট নেবে না। আল্লাহ আপু, আপনি আসছেন, আপনি রেকর্ডিং করছেন আমাদের এখানে, কিসের পেমেন্ট? এই জেস্চারটা অনেকের কাছে এটা খুবই ছোট একটা জেস্চার মনে হবে, যে এটা নিয়ে এত বড় করার কি আছে। আমার কাছে এই সম্মানটা না অনেক দামি সম্মান, এবং আমি আমার সারা জীবন কাজ করেছি এবং করতে চাই এই ভালোবাসাটার জন্য। নেগেটিভ আর বাজে শুনতে চাচ্ছ, তোমাকে হ্যাপি করার জন্য একটা বলি প্লিজ। সো এরকম অনেক অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি একবার নিকেতনের একটা সাউন্ড স্টুডিওতে ভয়েস ওভার দিতে গিয়েছি, অ্যাডভার্টাইজার ভয়েস ওভার। এবং আমি মাঝে তখন ওই সময়টায় প্রায় দিতাম। কোনো এক অজ্ঞাত কারণে ভয়েস ওভার দেওয়া বন্ধ হয়ে গেছে, মানে ভয়েস ওভার থেকে আর ডাকা হয় না। তো যাই হোক, ওই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা বলি। তো আমাকে ডেকেছে এবং আমি ভয়েস দিতে গিয়েছি। ভয়েস দেওয়া শেষ, বসে কাজ করছে, আর আমি বসে দেখছি যে কতটুকু মিললো আমার ভয়েস আর অ্যাডভার্টাইজার, ওইটা কতটুকু মিললো। এটা বলছি আমি 2014-15 সালের কথা। তো শেষে যখন বের হয়ে আসবো, তার আগে আমাকে বলছে, আপু আপনি যে ভয়েস ওভার দিতে আসছেন, অমুক আপুকে বললেন না। বললেন জি, আমি ভয়েস ওভার দিতে আসছি, অমুক আপুকে বলবো না কেন? আমি কি চুরি করতে আসছি? তো বলছে না, অনেক রাগ হবে, আপনাকে ডাকছি, অনেক রাগ হবে। আমি বললাম কি আশ্চর্য কথা, তাহলে ডাকছেন কেন? না, বিকজ আমরা চাই যে আপনি ভয়েস ওভারটা দেন। ওকে ফাইন। আমার মিক্সড ফিলিং হলো, মানে এটা যে শুধু মন খারাপ ব্যাপারটা তা না, মন খারাপ, আশ্চর্য, কনফিউজিং সব কিছু মিলে আমি বের হলাম। বের হয়ে আমার বন্ধু বান্ধবদের কথাটা বললাম, এবং ওরাও এটার অনেকভাবে বিশ্লেষণ করলো। আরেকটা অভিজ্ঞতার কথা বলি। এক রেকর্ডিং স্টুডিওতে গান গেয়েছে, এটা রিসেন্ট। তো ঠিক তার আগে আরেকটা স্টুডিওতে গান গেয়েছি, তার কয়েকদিন আগে বা এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, সেম মিউজিক ডিরেক্টরের। তো গান গাওয়ার শেষে থাকে না, আমরা ছবি তুলি, আপডেট দিই যে আমরা এরকম একটা গান রেকর্ড করেছি, আসছে সামনে বা হোয়াটসএভার। তো আগের যে রেকর্ডিংটা করেছিলাম সেখানে এরকম ছবি তুলে আমরা দিয়েছি, মানে আমি দিয়েছি। তো সেকেন্ড যে রেকর্ডিংটা করতে গেছি, তখন মিউজিক ডিরেক্টর বলছে, আপু ছবি তোলা যাবে না। বললাম মানে ছবি তোলা যাবে না কেন? বলছে অনেক কথা শুনছি এর আগের ছবিটা দিয়ে,
তাও ভাগ্যিস আমি দূরে দাঁড়িয়েছিলাম। আমি বললাম মানে? তুলেন না, আমি আমার মাইকের সাথে ছবি তুলছি, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। আর এরকম থ্রেটেন্ড একটা অ্যাটমসফিয়ার যদি সারাক্ষণ থাকে, যে কেউ একজন একটা ফিডব্যাক দিবে, বা কেউ একজন নারাজ হবে, বা কেউ একজন ধমক দিবে, বা কেউ একজন হচ্ছে সেটার কৈফিয়ত নেবে, সো ওইটাতেও আমার সেম মিক্সড ফিলিং হয়েছিল। দেখো তোমার চেহারায় আমি আমার ওই ফিলিংটা দেখতে পাচ্ছি, কারণ আমি তো উপস্থাপনা তো খুব ছোট একটা জায়গা, তবুও আমিও এই বিষয়গুলো চিনি, তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। কোনাল আপু, ট্রাস্ট মি, আমি টানা 2 বছর কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের ইভেন্টে মাস্টার অফ সেরিমনি হিসেবে কাজ করছি সেটা আমি পোস্ট করিনি। এমনকি ছবি তুললে আমি লোগোটা ব্লার করে দিতাম। এক্স্যাক্টলি, আমি কোন স্টুডিওতে রেকর্ডিং করছি সেই স্টুডিওর ছবি পর্যন্ত আমি দিতে পারতাম না, শুধুমাত্র একজনের কারণে। এবং আমি কনফিউজড হয়ে যেতাম যে আমি একটা ব্র্যান্ডের ইভেন্ট করে আসলাম, এবং নেক্সট ইভেন্টে পার্টিকুলার আরেকজন মানুষ, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে তো এমন হতে পারে না, সো আমি এগুলো রিলেট করতে পারছি। তুমি কি দেখবে জানো, তুমি দেখবে যে তাদের ব্র্যান্ড ইমেজটা কিন্তু আবার আলাদা, এক্স্যাক্টলি, তাদের ফেস ইমেজটা কিন্তু আবার আলাদা, বাট ভিতরে যে এই জিনিসগুলো হচ্ছে তুমি ফেস করছো, এবং তুমি শুধু সত্যটা জানছো। এটা তো বাইরের মানুষ জানবে না, বাইরের মানুষ তাই জানবে যে আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি। সো নাও ইউ নো অ্যাগেন কেন সে সময় কি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এটা এমনি এমনি হয় না। একটা মানুষ অনেক কষ্ট পেলে, একটা মানুষ অনেক ধাক্কা খেলে, তখন সেটা পাবলিকলি বলার চেষ্টা করে যে কেউ আমাকে শুনছে না কেন, ওয়াই এই জাস্টিসটা হচ্ছে না কেন। এগুলো নিয়েই জীবন, এগুলো জীবনে থাকবে, কিন্তু ওই যে আমরা মানুষ, তাই এই ইনসিডেন্টগুলো আমাদেরকে ইরিটেট করে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কোনাল আপু, দারুণ সময় কাটলো, আমরা একদম মানে নিজেদের গল্পে চলে গিয়েছিলাম এরকম মনে হচ্ছিল। তো যেহেতু একদম ঈদ আয়োজনের শেষের দিকে আছি, মাই টিভির দর্শকদের জন্য কি বলবে? মাই টিভি আমার খুব প্রিয় একটি টিভি স্টেশন, এবং আমি আশা করি যে মাই টিভির সকল দর্শক খুব নিরাপদে, আনন্দে, সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন বা করছেন, এবং মাই টিভির যত কলাকুশলী আছে সবার জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তবে যেহেতু কোনাল আপুকে পেয়েছি, গান ছাড়া তো মানে শেষ করাই যাবে না, তো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিতে চাই, তারপরে কোনালের গানের সুরে আসল বিদায়টা হবে। ওকে ওকে, প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি ঈদের আনন্দকে আমরা একটু হলেও বাড়াতে পেরেছি। আজকের মতো ঈদ স্পেশাল তিব্বত স্নো মিউজিক ভিউ থেকে আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। চলুন না কোনালের কণ্ঠে গান শুনতে শুনতে আজকে বিদায়টা নেই। এটা আমার খুব প্রিয় আরেকটি গান, নাম হচ্ছে মেঘের নৌকা। ওকে, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ফিল্মের, লিখেছেন আসিফ ইকবাল ভাই, সুর করেছেন আমার বন্ধু ইমরান, আমরা গেয়েছিও একসঙ্গে। সে গানটি একটু শোনাই। অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে, ও হিমালয় শিখর তুমি, আমার আনন্দ তোমায় ছোঁয়াতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে।